বংশীবদন তার ভাই রসিককে এমনভাবে ভালোবাসত যেভাবে সাধারণত মাও সন্তানকে ভালোবাসতে পারেন না। পাঠশালা থেকে রসিকের আসতে যদি কিছু দেরি হতো তবে সব কাজ ফেলে সে তার খোঁজে ছুটতে যেত। তাকে না খাওয়িয়ে সে নিজে খেতে পারত না। রসিকের সামান্য অসুখ বিসুখ হলেই বংশীর দু চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরতে থাকত। রসিক বংশীর থেকে ১৬ বছরের ছোট। মাঝখানে যতগুলো ভাই বোন জন্মেছিল সবগুলোই মা মারা গেছে। কেবল এই সবশেষটিকে রেখে যখন রসিকের ১ বছর বয়স তখন তার মা মারা গেল, এবং রসিক যখন ৩ বছরের ছেলে তখন সে বাবা হারালো। এখন রসিককে মানুষ করার দায়িত্ব একা এই বংশীর উপর। তাঁত দিয়ে কাপড় বোনাই বংশীর পৈতৃক পেশা। এই পেশা করেই বংশীর বৃদ্ধ প্রপিতামহ অভিরাম বসাক গ্রামে যে মন্দির তৈরি করে গেছেন, আজও সেখানে রাধানাথের বিগ্রহ স্থাপিত আছে। কিন্তু সমুদ্র পার থেকে এক কল দৈত্য এসে বেচারা তাঁতের উপর অগ্নিবাণ হানল এবং তাঁতির ঘরে ক্ষুধার দৈত্যকে বসিয়ে দিয়ে বাষ্পের ফুৎকারে বারবার জয়ধ্বনি বাজাতে লাগল। তবু তাঁতির কঠিন প্রাণ মরতে চায় না। ঠক 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 করে সুতা দাঁতে নিয়ে মাকু এখনো চলাচল করছে, কিন্তু তার আগের চালচলন চঞ্চলা লক্ষ্মীর মন পূরণ করছে না। লোহার দৈত্যটা কল বলে কৌশলে তাকে একেবারে বশ করে নিয়েছে। বংশীর একটু সুবিধে ছিল, থানাগড়ের জমিদাররা তার বড়রা ছিলেন। তাদের বড় পরিবারের সমস্ত রকমের শৌখিন কাপড় বংশী বুনে দিত। একা সব সামলাতে পারত না, তাই তাকে লোক রাখতে হয়েছিল। যদিও তাদের সমাজে মেয়ের দাম বেশি, তবু চেষ্টা করলে বংশী এতদিনে যেমন তেমন একটা বউ ঘরে আনতে পারত। রসিকের জন্যই সে আর করে উঠল না। পুজোর সময় কলকাতা থেকে রসিকের যে সাজ আসত তা তার যাত্রার দলের রাজপুত্রকেও লজ্জা দিতে পারত। এইভাবে অন্য সব বিষয়েও রসিকের যা কিছু প্রয়োজন ছিল না তা জোগাতে গিয়ে বংশীকে নিজের সব প্রয়োজনই খর্ব করতে হলো। তবু সংসার তো চালাতে হবে। তাদের বিবাহযোগ্য ঘরের একটি মেয়েকে মনে মনে ঠিক করে বংশী টাকা জমাতে লাগল। ৩০০ টাকা পণ এবং অলংকার বাবদ আর ১০০ টাকা হলে মেয়েটিকে পাওয়া যাবে স্থির করে অল্প অল্প করে কিছু কিছু খরচ বাঁচিয়ে সে চলল। হাতে যথেষ্ট টাকা ছিল না বটে, কিন্তু যথেষ্ট সময় ছিল, কারণ মেয়েটির বয়স মাত্র ৪। এখনো অন্তত ৪-৫ বছর মেয়াদ পাওয়া যেতে পারে। কিন্তু কোষ্ঠীতে তার সঞ্চয়ের জায়গায় দৃষ্টি ছিল রসিকের। সেই দৃষ্টি শুভ গ্রহের দৃষ্টি নয়। রসিক ছিল তাদের পাড়ার ছোট ছেলে এবং সমবয়সীদের দলের সর্দার। যে লোক সুখে মানুষ হয় এবং যা চায় তাই পেয়ে থাকে, ভাগ্যদেবতার কাছ থেকে বঞ্চিত হতভাগাদের পক্ষে তার খুব একটা আকর্ষণ আছে। তার কাছে ঘেঁষতে পারাটাই যেন কিছু পরিমাণে প্রার্থিত বস্তুকে পাওয়ার সামিল। যার অনেক আছে সে যে অনেক দেয় বলেই লোকেরা তার কাছে আসে তা নয়। সে কিছু না দিলেও মানুষের লোভী কল্পনাকে তৃপ্ত করে। শুধু যে রসিকের শৌখিনতাই পাড়ার ছেলেদের মন মুগ্ধ করেছে এ কথা বললে তার প্রতি অন্যায় করা হবে। সব বিষয়েই রসিকের এমন আশ্চর্য দক্ষতা ছিল যে তার চেয়ে উঁচু বংশের ছেলেরাও তাকে সম্মান না করে থাকতে পারত না। সে যাতে হাত দেয় তা অতি সুকৌশলে করতে পারে। তার মনের ওপর যেন কোন পূর্ব সংস্কারের মূঢ়তা চেপে নেই। সেজন্য সে যা দেখে তাই কদাই গ্রহণ করতে পারে। রসিকের এই কারুকার্যের দক্ষতার জন্য তার কাছে ছেলেমেয়েরা, এমনকি তাদের অভিভাবকেরা পর্যন্ত দরখাস্ত করত। কিন্তু তার দোষ ছিল কি? কোনো একটা কিছুতে সে বেশি দিন মন দিতে পারত না। একটা বিদ্যা আয়ত্ত করলেই আর সেটা তার ভালো লাগত না। তখন তাকে সেই বিষয়ে সাধনায় গেলে সে বিরক্ত হয়ে উঠত। জমিদারদের বাড়িতে দেওয়ালির উৎসবে কলকাতা থেকে আতশবাজিওয়ালা এসেছিল। তাদের কাছ থেকে সে বাজি বানানো শিখে মাত্র ২ বছর পাড়ার কালী পুজোর উৎসবকে আলোকিত করে তুলেছিল। ৩য় বছরে কোনো মতে তুবড়ির ফোয়ারা ছুকল না।
রসিক তখন চাপকান জোব্বা পরানো, মেডেল ঝোলানো এক নব্য যাত্রাওয়ালার দৃষ্টান্তে উদ্বুদ্ধ হয়ে বাক্স হারমোনিয়াম নিয়ে লখনৌ ঠুমরির চর্চা করছিল। তার ক্ষমতার এই খামখেয়ালি নাচনে কখনো সুলভ, কখনো দুর্লভ হয়ে সে লোককে আরও বেশি মুগ্ধ করত। তার নিজের দাদার তো কথাই নেই। দাদা কেবলই ভাবত, এমন আশ্চর্য ছেলে আমাদের ঘরে এসে জন্মেছে, এখন কোনো মতে বেঁচে থাকলেই হয়। এই ভেবে নিতান্ত অকারণেই তার চোখে জল আসত এবং মনে মনে রাধানাথের কাছে এই প্রার্থনা করত যে আমি যেন ওর আগে মরতে পারি। এই রকম ক্ষমতাশালী ভাইয়ের নিত্য নতুন শখ মেটাতে গেলে ভাবি বউ কেবলই দূরতর ভবিষ্যতে অদৃশ্য হতে থাকত, অথচ বয়স চলে যেত অতীতের দিকেই। বংশীর বয়স যখন ৩০ পার হল, টাকা যখন ১০০ পূর্ণ হল না এবং সেই মেয়েটি অন্যত্র শ্বশুরবাড়ি করতে গেল, তখন বংশী মনে মনে বলল, আমার আর বড় আশা দেখি না। এখন বংশরক্ষার দায়িত্ব রসিককেই নিতে হবে। পাড়ায় যদি স্বয়ম্বর প্রথা চলত, তবে রসিকের বিয়ের জন্য কাউকে ভাবতে হতো না। বিধু, তারা, ননী, শশী, সুধা, এমন কত নাম করব, সবাই রসিককে ভালোবাসত। রসিক যখন কাদা নিয়ে মেয়েদের মধ্যে বন্ধুত্ব ভাঙার উপক্রম হতো, এদের মধ্যে একটি মেয়ে ছিল সৌরভী। সে বড় শান্ত। সে চুপ করে বসে পুতুল গড়া দেখতে ভালোবাসত এবং দরকার মতো রসিককে কাদা, কাঠি ইত্যাদি এগিয়ে দিত। তার খুব ইচ্ছে রসিক তাকে কিছু অর্ডার করে। কাজ করতে করতে রসিক পান চাইবে জেনে সৌরভী তা জোগাতে প্রতিদিন প্রস্তুত হয়ে আসত। রসিক নিজের হাতে তৈরি জিনিসগুলি তার সামনে সাজিয়ে রেখে যখন বলতো, সখী তুই এর কোনটা নিবি বল, তখন সে ইচ্ছে করলে যেটা খুশি নিতে পারত, কিন্তু সংকোচে কোনোটা নিত না। রসিক নিজের পছন্দের জিনিসটি তাকে তুলে দিত। পুতুল করার পর্ব শেষ হয়ে গেলে যখন হারমোনিয়াম বাজানোর দিন আসত, তখন পাড়ার ছেলেমেয়েরা সবাই এই যন্ত্রটা টিপাটিপি করার জন্য ঝুঁকে পড়ত। রসিক তাদের সবাইকে ধমক দিয়ে তাড়িয়ে রাখত। সৌরভী কোনো উৎপাত করত না। সে তার ডোর শাড়ি পরে বড় বড় চোখ মেলে বাঁ হাতের ওপর শরীরটার ভর দিয়ে হেলান দিয়ে বসে চুপ করে আশ্চর্য হয়ে দেখত। রসিক ডাকত, আয় সখী, একবার টিপে দেখ। সে মৃদু মৃদু হাসত, এগোতে চাইত না। রসিক অমত সত্ত্বেও নিজের হাতে তার আঙুল ধরে তাকে দিয়ে বাজিয়ে নিত। সৌরভীর দাদা গোপালও রসিকের ভক্তবৃন্দের মধ্যে একজন অগ্রগণ্য ছিল। সৌরভীর সঙ্গে তার পার্থক্য এই যে, ভালো জিনিস নেওয়ার জন্য তাকে কোনোদিন অনুরোধ করতে হতো না। সে নিজেই অর্ডার করত, আর না পেলে অস্থির করে তুলত। নতুন ধরনের যা কিছু দেখত তাই সে সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে উঠত। রসিক কারোর অভিযোগ খুব সহতে পারত না, তবু গোপাল যেন অন্য ছেলেদের চেয়ে রসিকের কাছে কিছু বেশি প্রশ্রয় পেত। বংশী মনে মনে ঠিক করল, এই সৌরভীর সঙ্গেই রসিকের বিয়ে দিতে হবে। কিন্তু সৌরভীর ঘর তাদের চেয়ে বড়, ৫০০ টাকার কমে কাজ হওয়ার আশা নেই। এতদিন বংশী কখনো রসিককে তার তাঁত বোনার কাজে সাহায্য করতে অনুরোধ করেনি। পরিশ্রম সবটাই সে নিজের ঘাড়ে নিয়েছিল। রসিক নানা রকম বাজে কাজ নিয়ে লোকের মনোরঞ্জন করত, এটা তার দেখতে ভালোই লাগত। রসিক ভাবত, দাদা কিভাবে যে রোজ এই একটা তাঁতের কাজ নিয়ে পড়ে থাকে কে জানে, আমি হলে তো মরেও পারি না। তার দাদা নিজের জন্য নিতান্তই কষ্ট করে চলত। এতে সে দাদাকে কৃপণ বলেই জানত। তার দাদার সম্পর্কে রসিকের মনে যথেষ্ট লজ্জা ছিল। ছোটবেলা থেকেই সে নিজেকে তার দাদা থেকে সব বিষয়ে ভিন্ন শ্রেণীর লোক বলে জানত। তার দাদাই তার এই ধারণাকে প্রশ্রয় দিয়ে এসেছে। এমন সময় বংশী নিজের বিয়ের আশা ছেড়ে দিয়ে রসিকেরই বউ আনার জন্য যখন উদ্যোগী হল, তখন বংশীর মন আর ধৈর্য ধরে না। প্রত্যেক মাসের বিলম্ব তার কাছে অসহ্য বোধ হতে লাগল। বাজনা বাজছে, আলো জ্বলা হয়েছে, বর সাজিয়ে রসিকের বিয়ে হচ্ছে, এই আনন্দের ছবি বংশীর মনে তৃষ্ণার্তের সামনে মরীচিকার মতো কেবলই জেগে আছে।
তবু যথেষ্ট দ্রুত টাকা জমছে না। যত বেশি চেষ্টা করে ততই যেন সফলতাকে আরও বেশি দূরের বলে মনে হয়। বিশেষ করে মনের ইচ্ছার সঙ্গে শরীরটা সমান গতিতে চলতে চায় না, বারবার ভেঙে ভেঙে পড়ে। পরিশ্রমের মাত্রা শরীরের শক্তিকে ছাড়িয়ে যাওয়ার জোর করেছে। যখন সমস্ত গ্রাম নিদ্রিত, কেবল নিশাচরিতের চৌকিদারের মতো প্রহরে প্রহরে শিয়ালের দল ডাক দিয়ে যাচ্ছে, তখনও মিটমিটে প্রদীপে বংশী কাজ করছে। এমন কত রাত কেটেছে। বাড়িতে তার এমন কেউই ছিল না যে তাকে নিষেধ করবে। এদিকে যথেষ্ট পরিমাণে পুষ্টিকর আহার থেকেও বংশী নিজেকে বঞ্চিত করেছে। গায়ের শীতের কাপড়খানা জীর্ণ হয়ে পড়েছে। তা নানা ছিদ্রের ফাঁক দিয়ে গোপনে শীতকে ডেকে ডেকেই আনে। গত 2 বছর থেকে প্রত্যেক শীতের সময় বংশী মনে করে, এইবারটা একরকম করে চালিয়ে দিই, আর একটু হাতে টাকা জমুক। আসছে বছরে যখন কাবুলিওয়ালা তার শীতের কাপড়ের বোঝা নিয়ে গ্রামে আসবে, তখন একটা কাপড় ধারে কিনে তার পরের বছরে শোধ করব। ততদিনে তহবিল ভরে উঠবে। সুবিধা মতো বছর আসেনি। এতদিন পরে বংশী তার ভাইকে বলল, তাঁতের কাজ আমি একলা চালাতে পারছি না, তুমি আমার কাজে যোগ দাও। রসিক কোনো জবাব না করে মুখ বাঁকালো। শরীরের অসুখে বংশীর মেজাজ খারাপ ছিল। সে রসিককে বকাবকি করল, বলল, বাপ ঠাকুরদার পেশা ছেড়ে দিয়ে তুমি যদি দিনরাত হো হো করে বেড়াও, তবে তোমার কি দশা হবে? কথাটা বেমানান নয় এবং একে কটূক্তিও বলা যায় না, কিন্তু রসিকের মনে হলো এত বড় অন্যায় তার জীবনে সে কখনো সহ্য করেনি। সেদিন বাড়িতে সে বড় একটা কিছু খেল না। ছিপ হাতে করে চন্দনীদহে মাছ ধরতে বসল। শীতের মধ্যাহ্ন নিস্তব্ধ, ভাঙা উঁচু পাড়ের ওপরে শালিক নাচছে, পেছনের আমবাগানে ঘুঘু ডাকছে এবং জলের ধারে শ্যাওলার ওপর একটি পতঙ্গ তার স্বচ্ছ লম্বা 2 পাখা মেলে দিয়ে স্থিরভাবে রোদ পোহাচ্ছে। কথা ছিল রসিক আজ গোপালকে লাঠি খেলা শেখাবে। গোপাল তার কোনো সম্ভাবনা না দেখে রসিকের ভাঁড়ের মধ্যে থাকা মাছ ধরার কেঁচোগুলো নিয়ে অস্থিরভাবে ঘাঁটাঘাঁটি করতে লাগল। রসিক তার গালে ঠাস করে এক চড় বসিয়ে দিল। কখন তার কাছে রসিক পান চাইবে বলে সৌরভী যখন ঘাটের পাশে ঘাসের উপর 2 পা মেলে অপেক্ষা করছে, এমন সময় রসিক হঠাৎ তাকে বলল, সখী, বড় ক্ষুধা পেয়েছে, কিছু খাবার এনে দিতে পারিস? সৌরভী খুশি হয়ে তাড়াতাড়ি ছুটে গিয়ে বাড়ি থেকে আঁচল ভরে মুড়ি মুরগি এনে হাজির করল। রসিক সেদিন তার দাদার কাছেও ঘেঁষল না। বংশীর শরীর মন খারাপ ছিল। রাতে সে তার বাবাকে স্বপ্ন দেখল। স্বপ্ন থেকে উঠে তার মন আরও ভেঙে পড়ল। তার নিশ্চয় মনে হলো বংশলোপ পাওয়ার আশঙ্কায় তার বাবার পরলোকেও ঘুম হচ্ছে না। পরদিন বংশী কিছু জোর করেই রসিককে কাজে বসিয়ে দিল, কারণ এটা তো ব্যক্তিগত সুখ দুঃখের কথা নয়, এ যে বংশের প্রতি কর্তব্য। রসিক কাজে বসল বটে, কিন্তু তাতে কাজের সুবিধে হলো না। তার হাত আরই চলে না। পদে পদে সুতা ছিঁড়ে যায়, সুতা সারিয়ে তুলতে তার সময় কাটতে থাকে। বংশী মনে করল, ভালো করে অভ্যাস নেই বলেই এমনটা হচ্ছে, কিছুদিন গেলেই হাত পাকবে। কিন্তু স্বাভাবিক দক্ষ রসিকের হাত পাকবার দরকার ছিল না বলেই তার হাত পাকাতে চাইল না। বিশেষ করে তার অনুগত দল তার খোঁজে এসে যখন দেখত সে নিতান্ত ভালো মানুষের মতো তাদের বাপ ঠাকুরদার চিরকালীন পেশায় লেগে গেছে, তখন রসিকের মনে খুব লজ্জা ও রাগ হতে লাগল। দাদা তাকে তার এক বন্ধুর মুখ দিয়ে খবর দিল যে সৌরভীর সঙ্গেই রসিকের বিয়ের সম্বন্ধ স্থির করা হচ্ছে। বংশী মনে করেছিল এই সুখবরটায় নিশ্চয়ই রসিকের মন নরম হবে, কিন্তু সেরূপ ফল তো দেখা গেল না। দাদা মনে করেছেন সৌরভীর সঙ্গে বিয়ে হলেই আমার মোক্ষ লাভ হবে। সৌরভীর প্রতি হঠাৎ তার ব্যবহারের এমন পরিবর্তন হলো যে সে বেচারা আঁচলের কোণে পান বেঁধে তার কাছে আর আসতে সাহসী করত না।
সব রকমের হঠকারিতা দেখে কি জানি এই ছোট শান্ত মেয়েটির খুব কান্না পেতে লাগলো। হারমোনিয়াম বাজানো সম্বন্ধে অন্য মেয়েদের যে তার যে একটু বিশেষ অধিকার হয়েছিল সে তো গেলই, তারপর সবসময় রসিকের যে সাধ্যমতো সেবা যত্ন করার দায়িত্ব তার উপর ছিল সেটাও রইল না। হঠাৎ জীবনটা ফাঁকা এবং সংসারটা নিতান্তই ফাঁকি বলে তার কাছে মনে হতে লাগলো। এতদিন রসিক এই গ্রামের বন জঙ্গল, রথতলা, রাধানাথের মন্দির, নদী, খেয়াঘাট, বিল, দিঘি, কামারপাড়া, ছুতারপাড়া, হাট বাজার সবকটাই নিজের আনন্দে ও প্রয়োজনে নানাভাবে দখল করে নিয়েছিল। সব জায়গাতেই তার একটা না একটা আড্ডা ছিল। যেদিন যেখানে খুশি, কখনো বা একলা, কখনো বা দলবলে কিছু না কিছু নিয়ে থাকত। এই গ্রাম এবং থানাগড়ের জমিদারদের বাড়ি ছাড়া জগতের আর যে কোনো অংশ তার জীবনযাত্রার জন্য দরকারি তা সে কখনো মনে করেনি। আজ এই গ্রামে তার মন আর স্বাচ্ছন্দ্য হলো না। দূর দূর বহু দূরের জন্য তার চিত্ত ছটফট করতে লাগলো। তার অবসর যথেষ্ট ছিল। বংশী তাকে খুব বেশি সময় কাজ করাতো না, কিন্তু সেই অল্পক্ষণ কাজ করেই তার সমস্ত অবসর পর্যন্ত যেন নিরস হয়ে গেল। এরকম খণ্ডিত অবসরকে কোনো কাজে লাগাতেও তার ভালো লাগলো না। এ সময় থানাগড়ের জমিদারদের এক ছেলে একটি সাইকেল কিনে এনে চড়তে শিখছিল। রসিক সেটাকে নিয়ে খুব অল্প সময়ের মধ্যেই এমন দক্ষতা অর্জন করলো যেন তার নিজের পায়ের তলার একটা ডানা। কিন্তু কি চমৎকার, কি স্বাধীনতা, কি আনন্দ! দূরত্বের সব বাধাকে এই বাহনটা যেন তীক্ষ্ণ সুদর্শন চক্রের মতো খুব সহজেই কেটে দিয়ে চলে যায়। ঝড়ের বাতাস যেন চাকার আকার ধরে উন্মাদের মতো মানুষকে পিঠে করে নিয়ে ছোটে। রামায়ণ মহাভারতের সময় মানুষে কখনো কখনো দেবতার অস্ত্র নিয়ে যেমন ব্যবহার করতে পেত, এ যেন সেরকম। রসিকের মনে হলো এই সাইকেল না হলে তার জীবন বৃথা। দাম আবার কি বেশি, 125 টাকা মাত্র। এই 125 টাকা দিয়ে মানুষ একটা নতুন শক্তি লাভ করতে পারে, এ তো সস্তা। বিষ্ণুর গরুর বাহন আর সূর্যের অরুণ সারথি তো সৃষ্টিকর্তাকে কষ্ট দেয়নি, আর ইন্দ্রের উচ্চশ্রবার জন্য সমুদ্র মন্থন করতে হয়েছিল। কিন্তু এই সাইকেলটি আপন পৃথিবীজয়ী গতিবেগ থামিয়ে কেবল 125 টাকার জন্য দোকানের এক কোণে দেওয়াল ঠেস দিয়ে অপেক্ষা করছে। দাদার কাছে রসিক আর কিছু চাইবে না বলে পণ করেছিল, কিন্তু সে পণ রক্ষা হলো না। তবে চাওয়াতেও কিছু আকার পরিবর্তন করে দিল। বলল, আমাকে 125 টাকা ধার দিতে হবে। বংশীর কাছে রসিক কিছুদিন ধরে কোনো আবদার করেনি। এতে শরীরের অসুখের ওপর আরেকটা গভীরতর বেদনা বংশীকে দিনরাত পীড়া দিচ্ছিল। তাই রসিক তার কাছে দরবার উপস্থিত করতেই মুহূর্তের জন্য বংশীর মন নেচে উঠল। মনে হলো, দূর হোক গে ছাই, এমন করে আর টানাটানি করা যায় না, দিয়ে ফেলি। কিন্তু বংশ, সে যে একেবারেই ডুবে যাবে। 125 টাকা দিলে আর বাকি থাকে কি? ধার। রসিক 125 টাকা ধার শোধ করবে, তা যদি সম্ভব হতো তবে তো বংশী নিশ্চিন্ত হয়ে মরতে পারত। বংশী মনটাকে একেবারে পাথরের মতো শক্ত করে বলল, সে কি হয়? 125 টাকা আমি কোথায় পাব? রসিক বন্ধুদের কাছে বলল, এই টাকা যদি না পাই তবে আমি বিয়ে করবই না। বংশীর কানে যখন সেই কথা গেল তখন সে বলল, এও তো মজা মন্দ নয়। পাত্রীকে টাকা দিতে হবে, আবার পাত্রকে না দিলেও চলবে না, এমন দায়িত্ব আমাদের 7 পুরুষের মধ্যে কখনো ঘটেনি। রসিক স্পষ্ট বিদ্রোহ করে তাদের কাছ থেকে ছুটি নিল। জিজ্ঞাসা করলে বলে, আমার অসুখ করেছে। তাঁতের কাজ না করা ছাড়া তার আহার ব্যবহারে অসুখের অন্য কোনো লক্ষণ বোঝা গেল না। বংশী মনে মনে একটু অভিমান করে বলল, থাক, উহাকে আমি আর কখনো কাজ করতে বলবো না। বলে রাগ করে নিজেকে আরও বেশি কষ্ট দিতে লাগলো। বিশেষ করে সেই বছরই বয়কটের ফলে হঠাৎ তাঁতের কাপড়ের দাম ও আদর খুব বেড়ে গেল।
তাঁতিদের মধ্যে যারা অন্য কাজে ছিল তারা প্রায় সবাই তাঁতে ফিরল। চিরচঞ্চল মাকুগুলো ইঁদুরের বাহনের মতো সিদ্ধিদাতা গণনায়ককে বাংলাদেশের তাঁতির ঘরে দিনরাত কাঁধে করে দৌড়াতে লাগলো। এখন এক মুহূর্ত তাঁত বন্ধ থাকলেও বংশীর মন অস্থির হয়ে ওঠে। এ সময় রসিক যদি তার সাহায্য করে তবে 2 বছরের কাজ 6 মাসে আদায় হতে পারে, কিন্তু সে আর ঘটল না। কাজে ভাঙা শরীর নিয়ে বংশী একেবারে সাধ্যের অতিরিক্ত পরিশ্রম করতে লাগলো। রসিক প্রায় বাড়ির বাইরেই কাটায়, কিন্তু হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় যখন বংশীর হাত আর চলছে না, পিঠের হাড় যেন ফেটে যাচ্ছে, কেবলই কাজে গোলমাল হচ্ছে এবং তা সারাতে বিনা সময় কাটছে, এমন সময় শুনতে পেল সেই কিছুকালের উপেক্ষিত হারমোনিয়াম যন্ত্রে আবার লক্ষ্যঠুংরি সুর বাজছে। এমন দিন ছিল যখন কাজ করতে করতে রসিকের এই হারমোনিয়াম বাজনা শুনলে গর্বে ও আনন্দে বংশীর মন পুলকিত হয়ে উঠত। আজ একেবারেই সেরকম হলো না। সে তাঁত ফেলে ঘরের উঠোনের কাছে এসে দেখল একজন কোথাকার অচেনা লোককে রসিক বাজনা শোনাচ্ছে। এতে তার জ্বরে পোড়া ক্লান্ত দেহ আরও জ্বলে উঠল। মুখে যা এলো তাই বলল। রসিক উদ্ধত হয়ে জবাব দিল, তোমার অন্নে যদি আমি ভাগ বসাই তবে আমি ইত্যাদি ইত্যাদি। বংশী বলল, আর মিথ্যে বড়াই করে কাজ নেই। তোমার সামর্থ্য কতদূর ঢের দেখেছি। শুধু জমিদারদের নকল করে বাজনা বাজিয়ে নবাবি করলেই তো হয় না। বলে সে চলে গেল। আর তাঁতে বসতে পারল না। ঘরে মাদুরে গিয়ে শুয়ে পড়ল। রসিক যে হারমোনিয়াম বাজিয়ে চিত্ত বিনোদনের জন্য সঙ্গী জোগাড় করে এনেছিল তা নয়, থানাগড়ে সার্কাসের দল এসেছিল। রসিক সেই দলে চাকরির দরখাস্ত করতে গিয়েছিল। সেই দলেরই একজনের কাছে নিজের ক্ষমতার পরিচয় দিতে তাকে যতগুলো গান জানে একে একে শোনাতে শুরু করেছিল। এমন সময় সঙ্গীতের মাঝখানে নিতান্ত অন্যরকম সুর এসে পৌঁছল। আজ পর্যন্ত বংশীর মুখ দিয়ে এমন কঠিন কথা কখনো বেরোয়নি। নিজের কথায় সে নিজেই আশ্চর্য হয়ে গেল। তার মনে হলো যেন তাকে আশ্রয় করে আর একজন এই নিষ্ঠুর কথাগুলো বলে গেল। এই রকম মর্মন্তুদ বকুনির পরে বংশীর পক্ষে আর তার সঞ্চিত টাকা রাখা সম্ভব নয়। যে টাকার জন্য হঠাৎ এমন অকল্পনীয় ঘটনা ঘটতে পারল, সেই টাকার ওপর বংশীর খুব রাগ হলো। তাতে আর তার কোনো সুখ রইল না। রসিক যে তার কত আদরের ধন, সেই কথাটি কেবলই তার মনের মধ্যে তোলপাড় করতে লাগল। যখন সে দাদা শব্দটি উচ্চারণ করতে পারত না, যখন তার দুরন্ত হাত থেকে তাঁতের সুতাগুলোকে বাঁচানো এক দুরূহ ব্যাপার ছিল, যখন তার দাদা হাত বাড়ালেই সে অন্য সবার কোল থেকে লাফিয়ে পড়ে জোরে তার বুকের ওপর এসে পড়ত এবং তার ঝাঁকড়া চুল ধরে টানাটানি করত, তার নাক ধরে দাঁতহীন মুখের মধ্যে পুড়তে চেষ্টা করত, সে সবই পরিষ্কার মনে পড়ে বংশীর প্রাণের ভেতর হা হা করে উঠল। সে আর শুয়ে থাকতে পারল না। রসিকের নাম ধরে কয়েকবার করুণ কণ্ঠে ডাকল। সাড়া না পেয়ে তার জ্বর নিয়েই সে উঠল। গিয়ে দেখল সে হারমোনিয়ামটা পাশে পড়ে আছে। অন্ধকারে দাওয়ায় রসিক চুপ করে একা বসে। তখন বংশী কোমর থেকে সাপের মতো সরু লম্বা একটা থলি খুলে ফেলল। আটকে আসা কণ্ঠে বলল, এই নে ভাই, আমার এই টাকা সব তোরই জন্য। তোরই বউ ঘরে আনবো বলে আমি এ জমাচ্ছিলাম, কিন্তু তোকে কাঁদিয়ে আমি জমাতে পারবো না ভাই। গোপাল আমার সে শক্তি নেই। তুই সাইকেল কিন, তোর যা খুশি তাই কর। রসিক দাঁড়িয়ে উঠে শপথ করে কঠোর গলায় বলল, সাইকেল কিনতে হয়, বউ আনতে হয়, আমার নিজের টাকায় করব। তোমার ও টাকা আমি ছুব না। বলে বংশীর উত্তরের অপেক্ষা না করে ছুটে চলে গেল। দুজনের মধ্যে আর এই টাকা নিয়ে কথা বলার পথ রইল না। কোনো কথাই বলা অসম্ভব হয়ে উঠল। রসিকের ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ গোপাল আজকাল অভিমান করে দূরে দূরে থাকে।
রসিকের সামনে দিয়ে তাকে দেখিয়ে দেখিয়ে একা মাছ ধরতে যায়। আগের মতো তাকে ডাকাডাকি করে না। আর সৌরভীর তো কথাই নেই। রসিক দাদার সঙ্গে তার আড়ি, একেবারে জন্মের মতো আড়ি। অথচ সে যে এত বড় একটা ভয়ানক আড়ি করেছে সেটা রসিককে পরিষ্কার করে জানানোর সুযোগ না পেয়ে নিজের মনে ঘরের কোণে অভিমানে ক্ষণে ক্ষণে কেবলই তার দুচোখ ভরে উঠতে লাগল। এমন সময় একদিন রসিক দুপুরবেলায় গোপালদের বাড়িতে গিয়ে তাকে ডাক দিল, আদর করে তার কান মলে দিল, তাকে সুড়সুড়ি দিতে লাগলো। গোপাল প্রথমে প্রবল আপত্তি জানিয়ে লড়াইয়ের ভাব দেখালো, কিন্তু বেশি সময় সেটা রাখতে পারল না। দুজনে বেশ হাস্যালাপ জমে উঠল। রসিক বলল, গোপাল, আমার হারমোনিয়ামটা নিবি? হারমোনিয়াম? এত বড় দান? কলির সংসারে এও কি কখনো সম্ভব? কিন্তু যে জিনিসটা তার ভালো লাগে, বাধা না পেলে সেটা না সংকোচে নেওয়ার ক্ষমতা গোপালের যথেষ্ট ছিল। অতএব হারমোনিয়ামটা সে সঙ্গে সঙ্গেই দখল করে নিল। বলে রাখল, ফিরে চাইলেও আর কিন্তু পাবি না। গোপালকে যখন রসিক ডাক দিয়েছিল তখন নিশ্চয় জানিয়েছিল সেই ডাক অন্তত আরও একজনের কানে গিয়ে পৌঁছেছে। কিন্তু বাইরে আজ তার কোনো প্রমাণ পাওয়া গেল না। তখন রসিক গোপালকে বলল, সখী কোথায় আছে? একবার ডেকে আনতো। গোপাল ফিরে এসে বলল, সখী বলল তাকে এখন বড়ি শুকোতে দিতে হবে, তার সময় নেই। রসিক মনে মনে হেসে বলল, চল দেখি সে কোথায় বড়ি শুকোচ্ছে। রসিক উঠোনের মধ্যে ঢুকে দেখল কোথাও বড়ির নামগন্ধ নেই। সৌরভী তাদের পায়ের শব্দ পেয়ে অন্য কোথাও লুকোনোর উপায় না দেখে তাদের দিকে পিঠ করে মাটির দেওয়ালের কোণ ঠেসে দাঁড়ালো। রসিক তার কাছে গিয়ে তাকে ফেরানোর চেষ্টা করে বলল, রাগ করেছিস সখী? সে আঁকুবাঁকু করে রসিকের চেষ্টাকে প্রত্যাখ্যান করে দেওয়ালের দিকেই মুখ করে রইল। একবার রসিক নিজের খেয়ালে নানা রঙের সুতো মিলিয়ে নানা চিত্র বিচিত্র করে একটা কাঁথা সেলাই করছিল। মেয়েরা যে কাঁথা সেলাই করে তার কতগুলো বাঁধা নকশা ছিল, কিন্তু রসিকের সবটাই নিজের মনের তৈরি। যখন এই সেলাইয়ের ব্যাপার চলছিল তখন সৌরভী আশ্চর্য হয়ে এক মনে তা দেখত। সে মনে করত জগতে কোথাও এমন আশ্চর্য কাঁথা আজ পর্যন্ত তৈরি হয়নি। প্রায় যখন কাঁথা শেষ হয়ে এসেছে এমন সময় রসিকের বিরক্তি বোধ হলো। সে আর শেষ করল না। এতে সৌরভের মনে বড় কষ্ট পেয়েছিল। এটা শেষ করে ফেলার জন্য সে রসিককে কতবার যে কত অনুনয় করে বলেছে তার ঠিক নেই। আর ঘন্টা 2-3 বসলেই শেষ হয়ে যায়। কিন্তু রসিক যাতে মন বসায় না তাতে তাকে প্রবৃত্ত করাতে কে পারে। হঠাৎ এতদিন পরে রসিক কাল রাতে জেগে সেই কাঁথাটি শেষ করেছে। রসিক বলল, সখী, সেই কাঁথাটা শেষ করেছি, একবার দেখবি না? অনেক কষ্টে সৌরভীর মুখ ফেরাতেই সে আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলল। তখন যে তার দুগাল বেয়ে জল পড়ছিল, সেই জল সে দেখাবে কি করে? সৌরভীর সঙ্গে তার আগের সহজ সম্পর্ক স্থাপন করতে রসিকের বেশ সময় লাগল। শেষ পর্যন্ত উভয় পক্ষে মীমাংসা যখন এতদূর এগুলো যে সৌরভী রসিককে পান এনে দিল, তখন রসিক সেই কাঁথার আবরণ খুলে সেটা উঠোনের ওপর মেলে দিল। সৌরভীর হৃদয়টা বিস্ময়ে অভিভূত হয়ে গেল। অবশেষে যখন রসিক বলল, সখী, এই কাঁথা তোর জন্যই তৈরি করেছি, এটা আমি তোকেই দিলাম, তখন এত বড় অকল্পনীয় দান কোনো মতে সৌরভী স্বীকার করে নিতে পারল না। পৃথিবীতে সৌরভী কোনো দুর্লভ জিনিস দাবি করতে শেখেনি। গোপাল তাকে খুব বকাবকি করল। মানুষের মনস্তত্ত্বের সূক্ষ্মতার সম্বন্ধে তার কোনো বোধ ছিল না। সে মনে করল লোভনীয় জিনিস নিতে লজ্জা একটা অকৃত্রিম কপটতা মাত্র। গোপাল বৃথা সময়ক্ষয় বাঁচানোর জন্য নিজেই কাঁথাটা ভাঁজ করে নিয়ে ঘরের মধ্যে রেখে আসলো। বিচ্ছেদ মিটমাট হয়ে গেল। এখন থেকে আবার আগের নিয়মে তাদের বন্ধুত্বের ইতিহাসের দৈনিক পুনরাবৃত্তি চলতে থাকবে। দুটি বালক বালিকার মন এই আশায়
উৎফুল্ল হয়ে উঠল। সেদিন পাড়ায় তার দলের সব ছেলেমেয়ের সঙ্গেই রসিক আগের মতোই ভাব করে নিল। কেবল তার দাদার ঘরে একবারও ঢুকল না। যে প্রৌঢ়া বিধবা তাদের বাড়িতে এসে রান্না করে দিয়ে যায়, সে এসে সকালে বংশীকে জিজ্ঞাসা করল, আজ কি রান্না হবে? বংশী তখন বিছানায় শুয়ে। সে বলল, আমার শরীর ভালো নেই, আজ আমি কিছু খাবো না। রসিককে ডেকে তুমি খাইয়ে দিও। মহিলাটি বলল, রসিক তাকে বলেছে সে আজ বাড়িতে খাবে না, অন্যত্র বোধ করি তার নিমন্ত্রণ আছে। শুনে বংশী দীর্ঘশ্বাস ফেলে গায়ের কাপড়টা দিয়ে মাথা পর্যন্ত মুড়ে পাশ ফিরে শুল। রসিক যেদিন সন্ধ্যার পর গ্রাম ছেড়ে সার্কাসের দলের সঙ্গে চলে গেল, সেদিন এমনি করেই কাটল। শীতের রাত, আকাশে আধখানা চাঁদ উঠেছে। সেদিন হাট ছিল। হাট সেরে সবাই চলে গেছে। কেবল যাদের দূরের পাড়ার বাড়ি, এখনো তারা মাঠের পথে কথা বলতে বলতে চলেছে। একটা বোঝাই শূন্য গরুর গাড়িতে গাড়োয়ান টোপার মুড়ি নিয়ে নিদ্রামগ্ন। গরু দুটি আপন মনে ধীরে ধীরে বিশ্রামশালার দিকে গাড়ি টেনে নিয়ে চলেছে। গ্রামের গোয়ালঘর থেকে খড় জ্বালানোর ধোঁয়া বায়ুহীন শীতের রাতে হিম ভারে ভারী হয়ে স্তরে স্তরে বাঁশঝাড়ের মধ্যে আবদ্ধ হয়ে আছে। রসিক যখন মাঠের প্রান্তে গিয়ে পৌঁছল, যখন অস্পষ্ট চাঁদের আলোতে তাদের গ্রামের ঘন গাছগুলির নীলাভ রং আর দেখা যায় না, তখন রসিকের মনটা কেমন করে উঠল। তখনও ফিরে আসার পথ কঠিন ছিল না, কিন্তু তখনও তার হৃদয়ের কঠিনতা যায়নি। উপার্জন করি না, অথচ তাদের অন্ন খাই। যেমন করে হোক এই লাঞ্ছনা না মুছিয়ে নিজের টাকায় কেনা সাইকেলে না চড়ে চিরকালের এই গ্রামে আর ফিরে আসা চলবে না। রইল এখানকার চন্দনীদহের ঘাট, এখানকার সুখসাগর দিঘি, এখানকার ফাল্গুনের মাসে সর্ষে ক্ষেতের গন্ধ, চৈত্রে মাসের আমবাগানে মৌমাছির গুঞ্জনধ্বনি। রইল এখানকার বন্ধুত্ব, এখানকার আমোদ উৎসব। এখন সামনে অচেনা পৃথিবী, নিজের না হওয়া সংসার, আর কপালে অদৃষ্টের লেখা। রসিক একমাত্র তাঁতের কাজেই যত অসুবিধে দেখেছিল। তার মনে হতো আর সব কাজই এর চেয়ে ভালো। সে মনে করেছিল একবার তার সরু ঘরের বাঁধন ছিঁড়ে বাইরে বেরিয়ে পড়লেই তার কোনো ভাবনা নেই, তাই সে খুব আনন্দে পথে বেরিয়েছিল। মাঝখানে যে কোনো বাধা, কোনো কষ্ট, কোনো দীর্ঘ সময় লাগবে তা তার মনে হয়নি। বাইরে দাঁড়িয়ে দূরের পাহাড়কেও যেমন মনে হয় অনতি দূর, যেমন মনে হয় আধ ঘন্টার পথ পেরোলেই বুঝি তার চূড়ায় গিয়ে পৌঁছানো যায়। তার গ্রামের ঘেরাটোপ থেকে বেরিয়ে পড়ার সময় নিজের ইচ্ছের দুর্লভ সার্থকতাকে রসিকের তেমনই সহজগম্য এবং অত্যন্ত কাছে বলে মনে হলো। কোথায় যাচ্ছে রসিক, কাউকে তার কোনো খবর দিল না। একদিন নিজেই সেই খবর বহন করে আসবে, এই তার পণ রইল। কাজ করতে গিয়ে দেখল বিনামূল্যের কাজে আদর পাওয়া যায়, এবং সেই আদর সে সবসময় পেয়েছে। কিন্তু যেখানে দরকারের কাজ, সেখানে দয়া মায়া নেই। বিনামূল্যের কাজে নিজের ইচ্ছা নামক জিনিসটাকে খুব করে দৌড়ানো যায়। সেই ইচ্ছের জোরে সে কাজে এমন অকল্পনীয় দক্ষতা জেগে ওঠে, মনকে এত উৎসাহিত করে তোলে। কিন্তু বেতনের কাজে এই ইচ্ছা একটা বাধা। এই কাজের নৌকায় অনিশ্চিত ইচ্ছার হাওয়া লাগানোর জন্য পালের কোনো ব্যবস্থা নেই। দিন রাত কেবল মজুরের মতো বৈঠা বাওয়া আর লগি ঠেলা। যখন দর্শকের মতো দেখেছিল, তখন রসিক মনে করেছিল সার্কাসে খুব মজা। কিন্তু ভেতরে যখন ঢুকলো, মজা তখন সম্পূর্ণ বাইরে চলে গেছে। যা আমাদের নিজেদের জিনিস, তখন তা আমাদের আমোদ দেয় না। যখন তার প্রতিদিনের পুনরাবৃত্তি বন্ধ হলেই বাঁচি, অথচ তা কোনো মতে বন্ধ হতে চায় না, তখন তার চেয়ে মনোরুচিকর জিনিস আর কিছুই হতে পারে না। এই সার্কাসের দলের মধ্যে আটকে রসিকের প্রতিদিনই তার পক্ষে একেবারে নিরস হয়ে উঠল। সে প্রায়ই বাড়ির স্বপ্ন দেখে। রাতে ঘুম থেকে জেগে অন্ধকারে প্রথমে রসিক মনে করে
সে তার দাদার বিছানার কাছে শুয়ে আছে। মুহূর্তকাল পরেই চমক ভেঙে দেখে দাদা কাছে নেই। বাড়িতে থাকতে এক একদিন শীতের রাতে ঘুমের ঘোরে সে অনুভব করত দাদা তার শীত করছে মনে করে তার গায়ের চাদরের ওপর নিজের কাপড়খানা ধীরে ধীরে চাপিয়ে দিচ্ছে। এখানে পৌষের রাতে যখন ঘুমের ঘোরে তার শীত শীত করে, তখন দাদা তার গায়ে ঢাকা দিতে আসবে মনে করে সে যেন অপেক্ষা করতে থাকে। দেরি হচ্ছে দেখে রাগ হয়। এমন সময় জেগে উঠে মনে পড়ে দাদা কাছে নেই, এবং সেই সঙ্গে এও মনে হয় যে এই শীতের সময় তার গায়ে নিজের কাপড়টা টেনে দিতে না পেরে আজ রাতে ফাঁকা বিছানার ধারে তার দাদার মনে শান্তি নেই। তখনই সে অর্ধরাতে সে মনে করে কাল সকালে উঠেই আমি বাড়ি ফিরে যাব। কিন্তু ভালো করে জেগে উঠে আবার সে শক্ত করে প্রতিজ্ঞা করে, মনে মনে নিজেকে বারবার করে জপিয়ে নেয়, আমি পণের টাকা ভরে সাইকেলে চড়ে বাড়ি ফিরব, তবেই আমি পুরুষ মানুষ, তবেই আমার নাম রসিক। একদিন দলের কর্তা তাকে তাঁতি বলে অস্ত্রী করে গাল দিল। সেদিন রসিক তার সামান্য কয়েকটি কাপড়, হাঁড়ি ও থালাবাটি, নিজের যা কিছু ঋণ ছিল তার বদলে ফেলে রেখে সম্পূর্ণ খালি হাতে বেরিয়ে চলে গেল। সারাদিন কিছু খায়নি। সন্ধ্যাবেলায় যখন নদীর ধারে দেখল গরুগুলো আরামে চড়ে খাচ্ছে, তখন একরকম ঈর্ষার সঙ্গে তার মনে হতে লাগল পৃথিবী যথার্থ এই পশু পাখিদের মা, নিজের হাতে তাদের মুখে আহারের গ্রাস তুলে দেন। আর মানুষ বুঝি তার কোন সতীনের ছেলে? তাই চারিদিকে এত বড় মাঠ ধুধু করছে, কোথাও রসিকের জন্য এক মুঠো অন্ন নেই। নদীর ধারে গিয়ে রসিক অঞ্জলি ভরে বেশ খানিকটা জল খেল। এই নদীটির ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, কোনো ভাবনা নেই, কোনো চেষ্টা নেই, ঘর নেই, তবু ঘরের অভাব নেই। সামনে অন্ধকারে রাত আসছে, তবু সে নিশ্চিন্তে অনের দৃষ্টির দিকে ছুটে চলেছে। এই কথা ভাবতে ভাবতে রসিক এক দৃষ্টিতে জলের স্রোতের দিকে চেয়ে বসে রইল। বোধকরি তার মনে হচ্ছিল বোঝা মানব জন্মটাকে এই বাঁধনহীন নিশ্চিন্ত জলধারার সঙ্গে মিশিয়ে ফেলতে পারলেই একমাত্র শান্তি। এমন সময় একজন তরুণ যুবক মাথা থেকে একটা বস্তা নামিয়ে তার পাশে বসে আঁচলের কোণ থেকে চিড়ে খুলে নিয়ে ভিজিয়ে খাওয়ার উদ্যোগ করল। এ লোকটিকে দেখে রসিকের কিছু নয়া রকমের ঠেকল। পায়ে জুতা নেই, ধুতির ওপর একটা জামা, মাথায় পাগড়ি পরা, দেখা মাত্র পরিষ্কার মনে হয় ভদ্রলোকের ছেলে। কিন্তু মুটে মজুরের মতো কেন যে সে এমন করে বস্তা বয়ে বেড়াচ্ছে তা সে বুঝতে পারল না। দুজনের আলাপ হতে দেরি হলো না, এবং রসিক ভেজা চিড়ের যথোচিত পরিমাণে ভাগ নিল। এই ছেলেটি কলকাতার কলেজের ছাত্র। ছাত্রেরা যে দেশি কাপড়ের দোকান খুলেছে তারই জন্য দেশি কাপড় সংগ্রহ করতে সেই গ্রামের হাটে এসেছে। নাম সুবোধ, জাতিতে ব্রাহ্মণ। তার কোনো সংকোচ নেই, বাধা নেই। সারাদিন হাটে ঘুরে সন্ধেবেলায় চিড়ে ভিজিয়ে খাচ্ছে। দেখে নিজের সম্বন্ধে রসিকের খুব একটা লজ্জা বোধ হলো। শুধু তাই নয়, তার মনে হলো যেন মুক্তি পেলাম। এমন করে খালি পায়ে মজুরের মতো মাথায় বোঝা বতে পারা যায়, এটা উপলব্ধি করে জীবনযাত্রার ক্ষেত্র এক মুহূর্তে তার সামনে খুলে গেল। সে ভাবতে লাগলো, আজ তো আমার উপবাস করার কোনো দরকারই ছিল না, আমি তো ইচ্ছে করলেই বোঝা বইতে পারতাম। সুবোধ যখন বোঝা মাথায় নিতে গেল, রসিক বাধা দিয়ে বলল, বোঝা আমি বইব। সুবোধ তাতে না চাইলে রসিক বলল, আমি তাঁতির ছেলে, আমি আপনার বোঝা বইব, আমাকে কলকাতায় নিয়ে যান। আমি তাঁতি আগে হলে রসিক কথা কখনোই মুখে উচ্চারণ করতে পারত না। তার বাধা কেটে গেছে। সুবোধ তো লাফিয়ে উঠল, বলল, তুমি তাঁতি? আমি তো তাঁতিই খুঁজছি বেরিয়ে। আজকাল তাঁদের এত দাম বেড়ে গেছে যে কেউই আমাদের তাঁতের স্কুলে শিক্ষকতা করতে যেতে রাজি হয় না। রসিক তাঁতের স্কুলের শিক্ষক হয়ে কলকাতায় এলো। এতদিন পরে বাসা খরচ বাদে সে সামান্য কিছু জমাতে পারল, কিন্তু সাইকেলের লক্ষ্য ভেদ করতে এখনো অনেক বিলম্ব আছে।
আর বধূর বরমালের তো কথাই নেই। ইতোমধ্যে তাদের স্কুলটা শুরুতে যেমন হঠাৎ জ্বলে উঠেছিল, তেমনি হঠাৎ নিভে যাওয়ার উপক্রম হলো। কমিটির জমিদাররা যতক্ষণ কমিটি করেন অতি চমৎকার হয়, কিন্তু কাজ করতে নামলেই গণ্ডগোল বাধে। তারা নানা দিক থেকে নানা ধরনের তাঁত এনে শেষ পর্যন্ত এমন একটা অপরূপ জঞ্জাল বুনলেন যে সমস্ত ব্যাপারটা নিয়ে যে কোন আবর্জনা স্তূপে ফেলা যায় তা কমিটির পর কমিটি করেও স্থির করতে পারলেন না। রসিকের আর সইছে না। ঘরে ফেরার জন্য তার প্রাণ ব্যাকুল হয়ে উঠেছে। চোখের সামনে সে কেবলই নিজের গ্রামের নানা ছবি দেখছে। অতি তুচ্ছ খুঁটিনাটিও উজ্জ্বল হয়ে তার মনের সামনে দেখা দিয়ে যাচ্ছে। পুরোহিতের আধ পাগলা ছেলেটা, তাদের প্রতিবেশীর পিঙ্গল রঙের বাছুরটা, নদীর পথে যেতে রাস্তার দক্ষিণ ধারে একটা তাল গাছকে শিকড় দিয়ে জড়িয়ে একটা অশ্বত্থ গাছ, দুজন কুস্তিগির পালোয়ানের মতো প্যাঁচ কষে দাঁড়িয়ে আছে। তারই তলায় একটা অনেক দিনের পরিত্যক্ত ভিটা। তাদের বিলের তিন দিকে আমন ধান, একপাশে গভীর জলের ধারে মাছ ধরার জাল বাঁধার জন্য বাঁশের খুঁটি পোঁতা, তারই উপরে একটি মাছরাঙা চুপ করে বসে। কৈবর্ত পাড়া থেকে সন্ধ্যার পরে মাঠ পেরিয়ে কীর্তনের শব্দ আসছে। বিভিন্ন ঋতুতে নানা রকম মেশানো গন্ধে গ্রামের ছায়াময় পথে স্তব্ধ বাতাস ভরে আছে। আর তার সঙ্গে মিলে তার সে ভক্ত বন্ধুর দল, সেই চঞ্চল গোপাল, সে আঁচলের খুঁটে পান বাঁধা বড় বড় স্নিগ্ধ চোখ মেলা সৌরভী। এইসব স্মৃতি ছবিতে, গন্ধে, শব্দে, স্নেহে, প্রীতিতে, বেদনায় তার মনকে প্রতিদিন গভীরতর করে ধরতে লাগলো। গ্রামে থাকতে রসিকের যে নানা রকম কারুকার্যের দক্ষতা বেরোতো, এখানে তা একেবারে বন্ধ হয়ে গেছে। এখানে তার কোনো দাম নেই। এখানকার দোকান বাজারের কলের তৈরি জিনিস হাতের চেষ্টাকে লজ্জা দিয়ে অকেজো করে। তাদের স্কুলে কাজের বিরাম মাত্র, তাতে মন ভরে না। থিয়েটারের আলোর শিখা তার চিত্তকে পতঙ্গের মতো মরার পথে টেনেছিল। কেবল টাকা জমানোর কঠোর নিষ্ঠা তাকে বাঁচিয়েছে। সমস্ত পৃথিবীর মধ্যে কেবলমাত্র তার গ্রামটিতে যাওয়ার পথটাই তার কাছে একেবারে বন্ধ। এই কারণেই গ্রামে যাওয়ার টান প্রতি মুহূর্তে তাকে এমন করে পীড়া দিচ্ছে। তাঁতের স্কুলে সে প্রথমে খুব ভরসা পেয়েছিল, কিন্তু আজ যখন সেই আশা আর টেকেনি, যখন তার 2 মাসের বেতনই সে আদায় করতে পারেনি, তখন সে নিজেকে আর ধরে রাখতে পারল না। এমন হলো, সব লজ্জা মেনে নিয়ে মাথা হেঁট করে এই 1 বছর প্রবাসবাসের বড় ব্যর্থতা বয়ে দাদার আশ্রয়ে যাওয়ার জন্য তার মনের মধ্যে কেবলই তাগিদ আসতে লাগলো। যখন মনটা খুব যাই যাই করছে, এমন সময় তার বাসার কাছে খুব ধুম করে একটি বিয়ে হলো। সন্ধেবেলায় বাজনা বাজিয়ে বর এলো। সেদিন রাতে রসিক স্বপ্ন দেখল তার মাথায় টোপর, গায়ে লাল চেরি, কিন্তু সে গ্রামের বাঁশঝাড়ের আড়ালে দাঁড়িয়ে আছে। পাড়ার ছেলেমেয়েরা তোর বর এসেছে বলে সৌরভীকে প্যারা দিচ্ছে। সৌরভী বিরক্ত হয়ে কেঁদে ফেলেছে। রসিক তাদের শাসন করতে ছুটে আসতে চায়, কিন্তু কী করে কেবলই বাঁশের কঞ্চিতে তার কাপড় জড়িয়ে যায়, ডালে তার টোপর আটকে যায়, কোনো মতে পথ করে বেরোতে পারে না। জেগে উঠে রসিকের মনের মধ্যে খুব লজ্জা হতে থাকলো। বধূ তার জন্য ঠিক করা আছে, অথচ সেই বধূকে ঘরে আনার যোগ্যতা তার নেই। এইটাই তার কাপুরুষতার সবচেয়ে চূড়ান্ত পরিচয় বলে মনে হলো। না, এত বড় দীনতা মেনে নিয়ে গ্রামে ফিরে যাওয়া কোনো মতে হতে পারে না। অনাবৃষ্টি যখন চলতে থাকে, তখন দিনের পর দিন কেটে যায়। মেঘের আর দেখা নেই। যদি বা মেঘ দেখা দেয়, বৃষ্টি পড়ে না। যদি বা বৃষ্টি পড়ে, তাতে মাটি ভেজে না। কিন্তু বৃষ্টি যখন নামে, তখন দিগন্তের এক কোণে যেমনি মেঘ দেখা দেয়, অমনি দেখতে দেখতে আকাশ ঢেকে ফেলে এবং অবিরল বর্ষণে পৃথিবী ভাসতে থাকে। রসিকের ভাগ্যে হঠাৎ সেরকমটাই ঘটল। জানকীনন্দী মস্ত ধনী লোক। সে একদিন কার কাছ থেকে কি একটা খবর পেল, তাঁতের স্কুলের সামনে তার জোড়া গাড়ি এসে থামল। তাঁতের স্কুলের মাস্টারের সঙ্গে তার 2-4টে কথা হলো।
এবং তার পরদিনই রসিক নিজের মেসের বাসা ছেড়ে নন্দীবাবুদের বড় 3তলা বাড়ির এক ঘরে আশ্রয় নিল। নন্দীবাবুদের বিলাতের সঙ্গে কমিশন এজেন্সির বড় কারবার। সেই কারবারে কেন যে জানকীবাবু অযাচিতভাবে রসিককে একটা নিতান্ত সামান্য কাজে নিযুক্ত করে যথেষ্ট পরিমাণে বেতন দিতে লাগলেন, তা রসিক বুঝতেই পারল না। এমন কাজের জন্য লোক খোঁজার দরকারই হয় না, এবং যদি বা লোক জোটে তার তো এত আদর হয় না। বাজারে নিজের দাম কত এতদিন রসিক তা বুঝে নিয়েছে। অতএব জানকীবাবু যখন তাকে ঘরে রেখে যত্ন করে খাওয়াতে লাগলেন, তখন রসিক তার এত আদরের মূল কারণ সুদূর আকাশের নক্ষত্র ছাড়া আর কোথাও খুঁজে পেল না। কিন্তু তার শুভ গ্রহটি অত্যন্ত দূরে ছিল না, তার একটু সংক্ষিপ্ত বিবরণ বলা দরকার। একদিন জানকীবাবুর অবস্থা এমন ছিল না। তিনি যখন কষ্ট করে কলেজে পড়তেন, তখন তার সতীর্থ হরমোহন বসু ছিলেন তার পরম বন্ধু। হরমোহন ব্রাহ্ম সমাজের লোক। এই কমিশন এজেন্সি হরমোহনদেরই পৈতৃক বাণিজ্য। তাদের একজন বড় মানুষ, ইংরেজ সওদাগর, তার বাবাকে খুব ভালোবাসতেন। তিনি তাকে এই কাজে যোগ দিয়েছিলেন। হরমোহন তার দরিদ্র বন্ধু জানকীকে এই কাজে টেনে এনেছিলেন। সেই দরিদ্র অবস্থার নতুন যৌবনে সমাজ সংস্কার সম্বন্ধে জানকীর উৎসাহ হরমোহনের চেয়ে কিছুমাত্র কম ছিল না। তাই তিনি বাবার মৃত্যুর পরে তার বোনের বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়ে তাকে বড় বয়স পর্যন্ত পড়াশুনো শেখাতে শুরু করলেন। এতে তাদের তাঁতি সমাজে যখন তার বোনের বিয়ে অসম্ভব হয়ে উঠল, তখন কায়স্থ হরমোহন নিজে তাকে এই সংকট থেকে উদ্ধার করে এই মেয়েটিকে বিয়ে করলেন। তারপরে অনেক দিন চলে গেছে। হরমোহনেরও মৃত্যু হয়েছে, তার বোনও মারা গেছে। ব্যবসাটিও প্রায় সম্পূর্ণ জানকীর হাতে এসেছে। ধীরে ধীরে বাসাবাড়ি থেকে তার 3তলা বাড়ি হলো। চিরকালের নিকেলের ঘড়িটিকে অপমান করে তাড়ি দিয়ে সোনার ঘড়ি সুয়োরানীর মতো তার বুকের পাশে টিকটিক করতে লাগলো। এইভাবে তার তহবিল যতই বেড়ে উঠল, অল্প বয়সের দরিদ্র অবস্থার সব উৎসাহ ততই তার কাছে নিতান্ত ছেলে মানুষই বলে বোধ হতে লাগলো। কোনো মতে পারিবারিক পুরনো ইতিহাসের এই অধ্যায়টিকে মুছে ফেলে সমাজে ওঠার জন্য তার রোখ চাপা হয়ে উঠল। নিজের মেয়েটিকে সমাজে বিয়ে দেবেন, এই তার জেদ। টাকার লোভে দেখিয়ে 2-1টি পাত্রকে রাজি করিয়েছিলেন, কিন্তু যখনই তাদের আত্মীয়রা খবর পেল, তখনই তারা গোলমাল করে বিয়ে ভেঙে দিল। শিক্ষিত সৎপাত্র না হলেও তার চলে। মেয়ের চিরজীবনের সুখ বলিদান দিয়েও তিনি সমাজ দেবতার প্রসাদ পাওয়ার জন্য উৎসুক হয়ে উঠলেন। এমন সময় তিনি তাঁদের স্কুলের মাস্টারের খবর পেলেন। সে থানাগড়ের বসাক বংশের ছেলে। তার পূর্বপুরুষ অভিরাম বসাকের নাম সবাই জানে। এখন তাদের অবস্থাহীন, কিন্তু কুলে তারা তাদের চেয়ে বড়। দূর থেকে দেখে গৃহিণীর ছেলেটিকে পছন্দ হলো। স্বামীকে জিজ্ঞাসা করলেন, ছেলেটির পড়াশুনো কীরকম? জানকীবাবু বললেন, সেবালাই নেই। আজকাল যার পড়াশুনো বেশি, তাকে হিন্দুয়ানিতে আঁটিয়ে ওঠা শক্ত। গৃহিণী প্রশ্ন করলেন, টাকা কড়ি? জানকীবাবু বললেন, যথেষ্ট অভাব আছে, আমার পক্ষে সেইটাই লাভ। গৃহিণী বললেন, আত্মীয় স্বজনদের তো ডাকতে হবে। জানকীবাবু বললেন, আগে অনেকবার সেই পরীক্ষা হয়ে গেছে, তাতে আত্মীয় স্বজনেরা দ্রুত গতিতে ছুটে এসেছে, কিন্তু বিয়ে হয়নি। এবারে স্থির করেছি আগে বিয়ে দেব। আত্মীয় স্বজনদের সঙ্গে মিষ্টালাপ পরে সময় মতো করা যাবে। রসিক যখন দিনে রাতে তার গ্রামে ফেরার কথা ভাবছে এবং হঠাৎ অকল্পনীয়ভাবে অতিসত্বর টাকা জমানোর কি উপায় হতে পারে তা ভেবেও কোনো কুল কিনারা পাচ্ছে না, এমন সময় আহার ও ঔষধ দুটোই মুখের কাছে এসে হাজির হলো। হা করতে সে আর এক মুহূর্ত দেরি করতে চাইল না। জানকীবাবু জিজ্ঞাসা করলেন, তোমার দাদাকে খবর দিতে চাও? রসিক বলল, না, তার কোনো দরকার নেই। সব কাজ নিঃশেষে সেরে তারপরে সে দাদাকে চমৎকৃত করে দেবে। অকর্মণ্য রসিকের যে সামর্থ্য কেমন
তার প্রত্যক্ষ প্রমাণে কোনো ত্রুটি থাকবে না। শুভ লগ্নে বিয়ে হয়ে গেল। অন্যান্য সব রকম দান সামগ্রীর আগে রসিক একটা সাইকেল দাবি করল। তখন মাঘের শেষ, সরিষা আর তিসির ফুলে মাঠ ভরে আছে। আখের গুড় জাল দেওয়া শুরু হয়েছে। তারই গন্ধে বাতাস যেন ঘন হয়ে উঠেছে। ঘরে ঘরে গোলা ভরা ধান আর কলাই। গোয়ালের উঠোনে খড়ের গাদা স্তূপ হয়ে আছে। ওপারে নদীর চরে বাথানে রাখালেরা গরু মহিষের দল নিয়ে কুটির বেঁধে বাস করছে। খেয়াঘাটের কাজ প্রায় বন্ধ হয়ে গেছে। নদীর জল কমে গিয়ে লোকেরা কাপড় গুটিয়ে হেঁটে পার হতে শুরু করেছে। রসিক কলার পরানো শার্টের উপর মালকোচা মেরে ঢাকাই ধুতি পরেছে। শার্টের উপর বোতাম খোলা কালো বনাতের কোট, পায়ে রঙিন ফুলমোজা ও চকচকে কালো চামড়ার শৌখিন বিলাতি জুতা। ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা ধরে দ্রুত বেগে সে সাইকেল চালিয়ে আসল। গ্রামের কাঁচা রাস্তায় এসে তাকে গতি কমাতে হলো। গ্রামের লোকেরা হঠাৎ তার বেশভূষা দেখে তাকে চিনতেই পারল না। সেও কাউকে কোনো সম্ভাষণ করল না। তার ইচ্ছে অন্য লোকে তাকে চিনবার আগেই সবার আগে সে তার দাদার সঙ্গে দেখা করবে। বাড়ির কাছে যখন সে এসেছে তখন ছেলেদের চোখে সে এড়াল না। তারা এক মুহূর্তেই তাকে চিনতে পারল। সৌরভীদের বাড়ি কাছেই ছিল। ছেলেরা সেই দিকে ছুটে চেঁচাতে লাগল, সখী দিদির বর এসেছে, সখী দিদির বর। গোপাল বাড়িতেই ছিল। সে ছুটে বাইরে আসবার আগেই সাইকেল রসিকদের বাড়ির সামনে এসে থামল। তখন সন্ধ্যা হয়ে এসেছে। ঘর অন্ধকার, বাইরে তালা লাগানো। জনহীন পরিত্যক্ত বাড়ি যেন নীরব একটা কান্না উঠছে। কেউ নেই, কেউ নেই। এক নিমেষেই রসিকের বুকের ভেতরটা কেমন করে উঠল আর চোখের সামনে সব অস্পষ্ট হয়ে গেল। তার পা কাঁপতে লাগল। বন্ধ দরজা ধরে সে দাঁড়িয়ে রইল। তার গলা শুকিয়ে গেল। কাউকে ডাক দিতে সাহস হল না। দূরে মন্দিরে সন্ধ্যার আরতির যে কাঁসর ঘণ্টা বাজছিল তা যেন কোন একটি গত জীবনের ওপারে থেকে সুগভীর এক বিদায়ের বার্তা বহে তার কানে এসে পৌঁছাতে লাগল। সামনে যা কিছু দেখছে, এই মাটির দেওয়াল, এই চালাঘর, এই বন্ধ দরজা, এই চিগর গাছের বেড়া, এই হেলে পড়া খেজুর গাছ, সবটাই যেন একটা হারানো সংসারের ছবি মাত্র। কিছুই যেন সত্য নয়। গোপাল কাছে এসে দাঁড়াল। রসিক ফ্যাকাশে মুখে গোপালের মুখের দিকে তাকাল। গোপাল কিছু না বলে চোখ নামিয়ে নিল। রসিক বলে উঠল, বুঝেছি বুঝেছি, দাদা নেই। অমনি সেইখানেই দরজার কাছে সে বসে পড়ল। গোপাল তার পাশে বসে বলল, ভাই রসিক দাদা, চলো আমাদের বাড়ি চলো। রসিক তার দুই হাত ছেড়ে দিয়ে সেই দরজার সামনে উপুড় হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। দাদা, দাদা, দাদা। যে দাদা তার পায়ের শব্দ পেলেই নিজে ছুটে আসত, কোথাও তার কোনো সাড়া পাওয়া গেল না। গোপালের বাবা এসে অনেক বলে কয়ে রসিককে বাড়িতে নিয়ে এলো। রসিক সেখানে ঢুকে মুহূর্তকালের জন্য দেখতে পেল সৌরভী সেই তার চিত্রিত কাঁথায় মোড়া কি একটা জিনিস অতি যত্নে রোয়াকের দেওয়ালে ঠেসান দিয়ে রাখছে। উঠোনে লোক সমাগমের শব্দ পেতেই সে ছুটে ঘরের মধ্যে উধাও হয়ে গেল। রসিক কাছে এসেই বুঝতে পারল এই কাঁথায় মোড়া জিনিসটি একটা নতুন সাইকেল। তখনই তার অর্থ বুঝতে আর দেরি হল না। একটা বুক ফাটা কান্না বুক ঠেলে তার গলার কাছে পাক পাক করে উঠতে লাগল, আর চোখের জলের সব রাস্তা যেন বন্ধ করে ফেলল। রসিক চলে গেলে বংশী দিন রাত বিরামহীন খেটে সৌরভীর পণ আর এই সাইকেল কেনার টাকা সঞ্চয় করেছিল। তার এক মুহূর্ত অন্য কোনো চিন্তা ছিল না। ক্লান্ত ঘোড়া যেমন প্রাণপণে ছুটে গন্তব্যে পৌঁছেই পড়ে মরে যায়, তেমনি যেদিন পণের টাকা পূর্ণ করে বংশী সাইকেলটি ভিপি ডাকে পেল, সেই দিনই আর তার হাত চলল না। তার দাঁত বন্ধ হয়ে গেল। গোপালের বাবাকে ডেকে তার হাতে ধরে সে বলল,
আর একটি বছর রসিকের জন্য অপেক্ষা করো। এই তোমার হাতে পণের টাকা দিয়ে গেলাম, আর যেদিন রসিক আসবে তাকে এই সাইকেলটি দিয়ে বলো, দাদার কাছে চেয়েছিল, তখন হতভাগ্য দাদা দিতে পারেনি, কিন্তু তাই বলে মনে যেন সে রাগ না রাখে। দাদার টাকার উপহার গ্রহণ করবে না একদিনই শপথ করে রসিক চলে গিয়েছিল। বিধাতা তার সেই কঠোর শপথ শুনেছিলেন। আজ যখন রসিক ফিরে এলো, তখন দেখল দাদার উপহার তার জন্য এতদিন পথ চেয়ে বসে আছে, কিন্তু তা গ্রহণ করার দরজা একেবারে বন্ধ। তার দাদা যে তাঁতে নিজের জীবনটি বুনে নিজের ভাইকে দান করেছেন, রসিকের খুব ইচ্ছে করল সব ছেড়ে সেই তাঁতের কাছেই নিজের জীবন উৎসর্গ করে। কিন্তু হায়, কলকাতা শহরে টাকার হাড় কাঠে চিরকালের মতো সে নিজের জীবন বলি দিয়ে এসেছে।